আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের 31তম ক্লাস। আর আজকে আমরা যে বিষয়টা পড়ব অত্যন্ত মজার একটা বিষয়, সেটা হচ্ছে পদার্থের একেবারে মূল গঠন সংক্রান্ত বিষয়গুলি আমরা পড়ব। এইখান থেকে প্রায় সকল ধরনের চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হতে পারে বিসিএস, নিবন্ধন বা অন্য যে কোনো পরীক্ষায় রিটেন এবং প্রিলি দুই ধরনের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তো পদার্থের এই বিষয়টা পড়তে গেলে আমরা একটু আলোচনা শুরু করি। ধরে নিই এটা একটা পদার্থ বা কোনো একটা পদার্থের একটা টুকরো। অতি প্রাচীন কালে একটা আইডিয়া ছিল যে পদার্থকে যত পরিমাণে ভাগ করা যায় তত পরিমাণে ভাগ করা যাবে, এর কোনো শেষ নেই, অর্থাৎ যত ইচ্ছা তত ভাগ করা যায়। কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা একটু পরিবর্তন হতে থাকে। সর্বপ্রথম একজন বিজ্ঞানী ডেমোক্রিটাস, তিনি আইডিয়া একটা দেন যে না, পদার্থকে একেবারে যত ইচ্ছা তত ভাগ করা যায় না, নির্দিষ্ট একটা পর্যায়ে যাওয়ার পর পদার্থ ওই অবস্থায় থাকে, অর্থাৎ একে আর ভাগ করা যায় না। এটা ছিল তার একটা বিশেষ মতবাদ। এবং তিনি এই যে ক্ষুদ্রতম যে অংশটি, এইটুকুর নাম রাখেন অ্যাটম, অর্থাৎ তিনি নাম দেন পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অ্যাটম। এবং উনি এটার ব্যাখ্যা দেন যাকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, এবং এটাই পদার্থের স্বকীয়তা ধরে রাখে। এটা ছিল তার একটা আইডিয়া। আচ্ছা, তো এর পরবর্তীতে এই আইডিয়ার উপর ভিত্তি করে একটা বিশেষ আইডিয়া সূচনা হয়। সেটা হচ্ছে যে পদার্থের মূল অংশটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অণু আর একটা হচ্ছে পরমাণু। যদিও একই বিষয়ে দুইটার একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে পদার্থের মূল অংশ যেটা তার বৈশিষ্ট্য ধারণ করে সেটা হচ্ছে অণু, অর্থাৎ সকল পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে সেটা হচ্ছে অণু। আর পদার্থের যে অংশ বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় বা অন্য কোনো পদার্থ সৃষ্টিতে পরিবর্তিত হয় সেটা হচ্ছে পরমাণু। সাধারণত পরমাণু একাধিক পরমাণু মিলে অণু গঠিত হয়, অর্থাৎ পরমাণু প্লাস আরো যদি পরমাণু একসাথে হয় সেই ক্ষেত্রে অণু গঠিত হয়। এটা একটা সাধারণ আইডিয়া। তো এর পরবর্তীতে বিজ্ঞান আরো উন্নত হয়। তারপর এক সময় দেখা যায় যে না, পরমাণুকে যে ভাঙা যায় না এই আইডিয়াটা ভুয়া। মানে ভুয়া বলা যাবে না, যে আইডিয়াটা ভুল বা এই আইডিয়াও সংশোধন করা প্রয়োজন, এমন একটা আইডিয়া। বিজ্ঞান যত উন্নত হয়, পরীক্ষা নিরীক্ষা তত বাড়ে। তো সেই আইডিয়া থেকেই নতুন ভাবে বিজ্ঞান বিন্যস্ত হয়। সেটা হচ্ছে যে পরমাণুকেও ভাগ করা যায় এবং সেইখানে কিছু মৌলিক কণিকা পাওয়া যায় যেটি সকল পরমাণুতেই থাকে। ব্যাপারটা এরকম যে ধরে নিই এটা একটা পরমাণু, তখন বিজ্ঞানীরা দেখলো যে পরমাণু ভাগ করা যায় এবং এটা বেশ কিছু মৌলিক কণিকা পাওয়া যায়। কণিকাগুলিকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। এগুলোর মধ্যে হচ্ছে, যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে পরমাণুকে ভাগ করে দুটা ভাগে ভাগ করেছে। একটা অংশ হচ্ছে নিউক্লিয়াস, এটা ভাগ, এটা কণিকা না, নিউক্লিয়াস। আর এটা হচ্ছে বাহিরের অংশ। তো এখানে স্থায়ী অস্থায়ী দুই ধরনের কণিকা পাওয়া যায়। তো আমরা স্থায়ী কণিকা সমূহ নিয়ে আলোচনা করব। স্থায়ী কণিকার মাঝে তিনটা কণিকা পাওয়া যায়। একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। একটু আমরা দেখি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর মাঝে এইখানে হচ্ছে প্রোটন আর নিউট্রন থাকে, আর ইলেকট্রন হচ্ছে এর বাইরে থাকে। অর্থাৎ পরমাণুর দুইটা ভাগে ভাগ করলো তারা,
একটা হচ্ছে নিউক্লিয়াস যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, আরেকটা অংশ হচ্ছে এর বাইরের কক্ষপথ বলা হয় সাধারণত, এটা হচ্ছে ইলেকট্রন। তো এই তিনটি কণার বৈশিষ্ট্য এবং এদের ধর্ম সমগ্র জীবজগৎ বলি বা আমরা যেই ওয়ার্ল্ডে বাস করি সেটার বৈশিষ্ট্য নির্ধারণ করে, বা বলা চলে যে সার্বিক বিষয়গুলি এইটার উপরই নির্ভরশীল। এই কণাগুলির বৈশিষ্ট্য থেকে আমাদের প্রশ্ন আসে, এবং যারা সায়েন্সের তাদের জন্য এগুলি বলা চলে খুবই ইজি, কিন্তু যারা আর্টসের তাদের একটু বোঝার দরকার। সায়েন্সের স্টুডেন্ট যারা তাদেরও ক্লিয়ার থাকা দরকার। তো প্রথম আমরা আলোচনা করি ইলেকট্রন নিয়ে। ইলেকট্রন যদি আমরা একটু ইলেকট্রিসিটির সাথে বিবেচনা করি, ইলেকট্রিসিটি বা কারেন্ট, যেই নামে আমরা বলি না কেন, ইলেকট্রিসিটি বা কারেন্ট। তো কারেন্ট নামের সাথেই একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে গতি। বিদ্যুৎ মানেই গতি। তাহলে এইখান থেকে দুইটা আইডিয়া আমরা মনে রাখবো। একটা হচ্ছে ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রিসিটির সাথে রিলেটেড, যেটা গতির সাথে রিলেটেড। মূল কথা, ইলেকট্রন হচ্ছে গতির সাথে রিলেটেড, এবং এটার বৈশিষ্ট্যটা ওইরকম, এটা পরমাণু কক্ষপথে গতিশীল থাকে, এবং যখন বিদ্যুৎ উৎপন্ন হয় এটা গতির কারণে বিদ্যুৎ সৃষ্টি হয়। এবং ইলেকট্রন এক পরমাণু থেকে আরেক পরমাণুতে বন্ধন সৃষ্টিতে ব্যবহার হয়, এবং গতি অর্থাৎ এটা একটু পরিবর্তনশীল, একেবারে নিউক্লিয়াসের বাকি দুইটার মতো স্থায়ী না। এটা হচ্ছে একটা ইলেকট্রনের বৈশিষ্ট্য। আচ্ছা, আর বিদ্যুৎ যেহেতু, এটাকে আমরা সাধারণত ঋণাত্মক চার্জ হিসেবে ধরি, মাইনাস। এটা আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রনের আদান কি, এটা হচ্ছে ঋণাত্মক। এটা মনে রাখার জন্য আমরা পরেরটা একটু দেখি। প্রোটন। প্রোটন শব্দটা পজিটিভ শব্দের সাথে একটু রিলেটেড। ইলেকট্রন যেমন ইলেকট্রিসিটির সাথে রিলেটেড, তো পজিটিভটাই হচ্ছে সবকিছুর পজিটিভ বিষয়টা হচ্ছে প্লাস, অর্থাৎ প্রোটন হচ্ছে পজিটিভ বা প্লাস। তো গত ক্লাসে যেমন আমরা পড়েছিলাম আলফা বিটা গামা, প্লাস মাইনাস দিয়ে শুরু হয়েছিল। আলফা ছিল প্লাস, বিটা ছিল মাইনাস, গামা ছিল নিরপেক্ষ। তবে এইখানের ক্ষেত্রে হচ্ছে ওই প্রোটনটা পজিটিভ, কারণ প্রোটন শব্দের সাথে পজিটিভটা দেয়, ইলেকট্রনটা নেগেটিভ, একটু উল্টা। আর নিউট্রন মানেই হচ্ছে নিউট্রাল, নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ। এটার ওয়ার্ড মিনিং এর সাথেও এটা মিলে যায়, নিরপেক্ষ অর্থাৎ নিউট্রন কণিকা হচ্ছে আদান নিরপেক্ষ। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে স্থায়ী মূল কণিকা সমূহের আদান কোনটার কি। তো আমরা প্রোটন থেকে মনে রাখবো, প্রোটন যেহেতু পজিটিভের সাথে এটা হচ্ছে প্লাস, তারপর ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহের সাথে এটা হচ্ছে মাইনাস বা ঋণাত্মক, আর প্রোটন ধনাত্মক, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। আচ্ছা, তারপর যে প্রশ্নটা আসে বা যে বিষয়টা আমাদের জানার, যে তিনটা কণিকার মধ্যে কোনটা কোথায় থাকে। আমরা গতিবেগ নিয়ে, এই চার্জ নিয়ে কথা বললাম। এখন হচ্ছে আমাদের যে আলোচনা, সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এটা আমাদের জানতে হবে। এই যে নিউক্লিয়াসের ভিতরে আমরা দেখিয়ে দিয়েছি প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন হচ্ছে এর বাহিরে থাকে, অর্থাৎ কক্ষপথে থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে বেশি গতিশীল, ইলেকট্রন যেহেতু গতিশীল আমরা বলেছিলাম, অবশ্যই তার ভর কম হবে, কারণ বেশি মোটা মানুষ যেমন চলতে পারে না, যে আর ভর বেশি সে বেশি গতিশীল না। সুতরাং ভরের ক্ষেত্রে আমরা হিসাব করব ইলেকট্রনের ভর সবচাইতে কম, যেহেতু সে গতিশীল। তারপর হচ্ছে প্রোটনের ভর, আর সবচাইতে বেশি ভর হচ্ছে নিউট্রনের ভর। এটা হচ্ছে ভরের হিসেবে, যে ইলেকট্রনের ভর সবচাইতে কম, কারণ এটা গতিশীলতা থেকে আমরা মনে রাখবো যেহেতু সে বেশি গতিশীল, সুতরাং তার ভর কম হওয়াটাই স্বাভাবিক। অপরপক্ষে প্রোটন মিডিলে, আর নিউট্রন সবচেয়ে বেশি ভর। আর পরমাণু নিউক্লিয়াসে যে দুইটা কণিকা থাকে, অর্থাৎ প্রোটন ও নিউট্রন, এদের সামগ্রিক ভরকে, প্রোটন প্লাস নিউট্রন যদি আমরা দিই, এটাকে বলা হয় পারমাণবিক ভর। পারমাণবিক ভর, এটা আমাদের মনে রাখতে হবে। পারমাণবিক ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল।
আচ্ছা, তারপরে আমরা যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে আইসোটোপ। একটা আইডিয়া আমাদের জানতে হবে, আইসোটোপ বিষয়টা কি। আইসোটোপ, আচ্ছা, আইসোটোপটা জানতে গেলে আমরা লাস্টের অংশটা জানবো। আইসোটোপ, এই পি থেকে যদি আমরা দেখি, পি থেকে 3টা কণিকার সাথে মিলে প্রোটনের সাথে। তো আইসোটোপ বলতে বোঝায় যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান। এটা আমরা মনে রাখবো যে আইসোটোপের শেষের প থেকে যায় যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান সেগুলি হচ্ছে আইসোটোপ। এই ধারণাটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, পরমাণু এই গঠন থেকে আরেকটা চমৎকার বিষয় আমাদের জানা উচিত, সেটা হচ্ছে চমৎকার বা ভয়ঙ্কর যেটাই আমরা বলি না কেন, সেটা হচ্ছে পরমাণু থেকে শক্তি উৎপাদনের যেই প্রক্রিয়াগুলো, যেমন আমাদের এই মহাবিশ্বের নক্ষত্রগুলো পারমাণবিক শক্তি সেই উৎস ব্যবহার করে, আবার মানুষও এই উৎসকে কাজে লাগিয়ে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করে বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করে, সেটা হচ্ছে পারমাণবিক বোমা। আচ্ছা, পরমাণু থেকে দুইভাবে শক্তি উৎপন্ন হয়, একটা হচ্ছে ফিশন, একটু দেখি, একটা হচ্ছে ফিউশন। ফিউশন থেকে সূর্য শক্তি উৎপাদন করে, অর্থাৎ আমরা একটু মনে রাখবো যে দুইটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড হচ্ছে ফিউশন, অর্থাৎ বড়। ফিশন থেকে অবশ্যই ফিউশন বড়। তো ফিউশন প্রক্রিয়ায় সূর্য যেহেতু বড়, সূর্য ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। আরেকটা ব্যাপার হচ্ছে ফিশন হচ্ছে ছোট। এটা হচ্ছে যে স্বাভাবিকভাবে প্রাথমিক পারমাণবিক বোমা যেটা ছিল, এটা থেকে পরমাণু ভেঙে এই পদ্ধতিতে শক্তি উৎপাদন করা হতো, এবং এটাই হচ্ছে ফিশন। আর সূর্য উৎপাদন করে ফিউশন প্রক্রিয়া। দুটা প্রক্রিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এইটাতে একটি ভেঙে একাধিক পরমাণু সৃষ্টি হয়, অর্থাৎ একটা ভারী পরমাণু ভাঙবে, দুইটা পরমাণু সৃষ্টি হবে, এখানে একটা, এখানে একটা, আবার এটা ভাঙবে, দুইটা উৎপন্ন হবে। এটা হচ্ছে ফিশন। আর ফিউশন হচ্ছে দুইটা যুক্ত হবে, একটা উৎপন্ন হবে। উল্টা প্রসেস, একটা হচ্ছে একটা ভেঙে দুইটা, তারপর আবার দুইটা, আবার দুইটা, আরেকটা হচ্ছে একত্রিত হবে, দুইটি পরমাণু একত্রিত হয়ে নতুন একটি পরমাণু গঠিত হবে এবং এখান থেকে শক্তি উৎপাদন করবে। এই দুইটা হচ্ছে এই দুইটার পার্থক্য। মনে রাখতে হবে পারমাণবিক বোমায় ফিশন, পারমাণবিক বোমা, আর সূর্য হচ্ছে ফিউশন। আবার পারমাণবিক বোমার মতো ধারণাটা হলেও হাইড্রোজেন বোমায় ফিউশন ব্যবহার করা হয়, এটা আমাদের একটু মনে রাখতে হবে। হাইড্রোজেন বোমা হচ্ছে ফিউশন, সাধারণ পারমাণবিক বোমা ফিশন, আর হাইড্রোজেন বোমা হচ্ছে ফিউশন পদ্ধতিতে শক্তি উৎপাদন করে। এখন শক্তি উৎপাদনের কয়েকটা বিষয় আমরা জানব। সেটা হচ্ছে এই শক্তির উৎপাদন থেকে আমরা পারমাণবিক বিদ্যুৎ বানাই, যেটা আমাদের উপরে চলতেছে। আচ্ছা, পারমাণবিক বিদ্যুৎ যেটাতে বানানো হয় সেটাকে বলা হয় পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়েক্টর। নিউক্লিয়ার রিয়েক্টর, এটাকে বলে পারমাণবিক চুল্লি। এই পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। ইউরেনিয়াম। আচ্ছা, এখানে আরো কয়েকটা বিষয় ব্যবহৃত হয়, সবগুলি আমাদের জানতে হবে। ইউরেনিয়াম যেই ভেঙে নতুন পদার্থ যখন উৎপন্ন করে তখন প্রচুর তাপ উৎপন্ন হয়, এটা থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। এই তাপটাকে পরিবাহিত করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম। সোডিয়াম অর্থাৎ তাপ
পরিবহনের কাজ করে সোডিয়াম। দুইটা উৎস করে, একটা হচ্ছে ইউরেনিয়াম থেকে শক্তি উৎপন্ন হয় আর সোডিয়াম তাপটা পরিবহন করে। আবার এই বিক্রিয়াটা বেশি পরিমাণে হয়ে গেলে বিস্ফোরণ ঘটতে পারে, এই জন্য মন্থরক হিসেবে ব্যবহৃত হয়। মন্থরক মানে যে বিক্রিয়ার গতি কমায়। গ্রাফাইট, গ্রাফাইট অনেক সময় ক্যাডমিয়াম ব্যবহার করা হয়, গ্রাফাইট অথবা ক্যাডমিয়াম। আর পারমাণবিক চুল্লিতে যে পানিটা ব্যবহৃত হয় সেটা সাধারণ পানি, অর্থাৎ H2O নয়, এটাকে বলা হয় ভারী পানি। এটা হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড, D2O, হাইড্রোজেনের একটা নতুন রূপ বা ভিন্ন রূপ, ভারী পানি D2O। আচ্ছা, পারমাণবিক চুল্লির ব্যাখ্যাটা আবার একটু বলবি। সেটা হচ্ছে পারমাণবিক চুল্লিকে বলা হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর। এইখানে যা পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম, আর ইউরেনিয়াম থেকে উৎপন্ন তাপ পরিবহনের জন্য ব্যবহার করা হয় সোডিয়াম, আর বিক্রিয়ার গতি কমানোর জন্য অর্থাৎ মন্থরক হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট বা ক্যাডমিয়াম। আর এইখানে যে পানিটা ব্যবহৃত হয় এটা হচ্ছে ভারী পানি বা D2O, নর্মাল পানি হচ্ছে H2O। তো মোটামুটি আমাদের পারমাণবিক বিষয়গুলি থেকে এই বিষয়গুলি কমন। আরেকটা ব্যাপার হচ্ছে যে পারমাণবিক বোমার জনককে, এখানে দুইজন ব্যক্তির নাম আসতে পারে, একটা হচ্ছে ওপেনহেইমার আর একটা হচ্ছে ওটো হ্যান। দুইটা ব্যাখ্যাই দিই। একেবারে সাদা মাঠা প্রশ্ন যদি আসে বোমার জনক, তখন হবে ওপেনহাইমার, উনি মূলত বোমাটা বানায়। আর যদি এই প্রশ্নটা না থাকে সেই ক্ষেত্রে আমরা ওটো হ্যান বলতে পারি, কারণ সে হচ্ছে ফিশনের জনক, তাকেও ওইটার জনক হিসেবে আখ্যায়িত করা যায়, ওটো হ্যান, কারণ উনি ফিশন বিক্রিয়াটা আবিষ্কার করেন। আচ্ছা, বিষয়টা জটিল মনে হলেও আমরা যদি খুব ভেঙে ভেঙে পড়ি খুব বেশি জটিল মনে হবে না, বা ক্লিয়ার হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা যতটুকু পড়লাম একটু রিভিশন দিই। সেটা হচ্ছে পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিন ধরনের, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর পদার্থের মূল বৈশিষ্ট্য ধারণ করে হচ্ছে অণু আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু। এই পরমাণুর তিনটা কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের চার্জ নির্ধারণ করতে আমরা প্রোটন থেকে শুরু করব। প্রোটন মানে পজিটিভ অর্থাৎ ধনাত্মক চার্জ, ইলেকট্রন হচ্ছে বিদ্যুতের সাথে রিলেটেড ঋণাত্মক চার্জ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল। তো নিউট্রন যেহেতু নিউট্রাল, প্রোটন পজিটিভ, ইলেকট্রন ঋণাত্মক হবে অবশ্যই। আচ্ছা, প্রোটন ও নিউট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসে এবং এদের সম্মিলিত ভরকে পারমাণবিক ভর বলা হয়। আর ভরের হিসাবে ইলেকট্রনের ভর কম, নিউট্রনের ভর সবচাইতে বেশি। তারপর হচ্ছে এই পরমাণু একটা থেকে ভেঙে যদি আমরা নতুন দুইটা পরমাণু সৃষ্টি করতে পারি, সেখান থেকে একদম শক্তি উৎপন্ন হয় এবং এই প্রক্রিয়াটাকে ফিশন বলা হয়। এই প্রক্রিয়াটা আবিষ্কার করেন বিজ্ঞানী ওটো হ্যান। এখান থেকেই পারমাণবিক বোমার আবিষ্কার বা পারমাণবিক শক্তি, আমরা যেটা বিদ্যুৎ ব্যবহার করি। আরেকটা প্রক্রিয়ায় পরমাণু থেকে শক্তি উৎপাদন করা যায়, দুইটা পরমাণু একত্রিত করে নতুন একটা পরমাণু সৃষ্টি যদি করা যায়, ওটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। এটাতে সূর্য এইভাবে শক্তি উৎপাদন করে, সকল নক্ষত্রই সাধারণত এইভাবে শক্তি উৎপাদন করে। আবার হাইড্রোজেন বোমাটাও এই পদ্ধতিতে তৈরি। আর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পারমাণবিক চুল্লি, এর নাম হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর। এইখানে বিদ্যুৎ উৎপাদনের মূল কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম, আর তাপ পরিবহনের জন্য এখানে আরেকটা পদার্থ থাকে সেটা হচ্ছে সোডিয়াম। আর বিক্রিয়া যাতে অনিয়ন্ত্রিত না ঘটে সেজন্য মন্থরক হিসেবে দুইটা পদার্থ ব্যবহৃত হয়, গ্রাফাইট অথবা ক্যাডমিয়াম। আর পানি হিসেবে ব্যবহৃত হয় ভারী পানি বা ডিউটেরিয়াম অক্সাইড। তো আজকে এই পর্যন্তই। আমাদের মোটামুটি পদার্থের যে বিষয়গুলি কমন প্রায় আলোচনা করে ফেলেছি। আগামী ক্লাসে আমরা এটা টোটাল যেই ক্লাসগুলি আমরা নিলাম রিভিশন দিব, আর হচ্ছে একটা এক্সাম নিব। অল্প অল্প হলেও আমরা বিগত 4টি ক্লাসে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাজ হচ্ছে যতটুকু পড়ানো হলো ক্লিয়ার করে ফেলবেন আর এক্সামটা দিবেন। আর একটা নোট আমরা দিয়েছিলাম, বাকি 2টা নোটও আমরা দিয়ে দিব।
অল্প নোট থাকবে, এইটুকু পড়লেই এনাফ। তো আজকে এই পর্যন্তই। যাদের চাকরি একেবারেই দরকার, মনে করেন যে ব্যবসা বাণিজ্য করা যাবে না বা বাবার টাকায় চলা যাবে না, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে পড়াশোনা শুরু করে দেন এবং কোনো গ্যাপ না দিয়ে। তো সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ।